এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। একটু দাঁড়ান, দেখুন, রাজনীতির মাঠে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি মাঝে মধ্যে এমন কোনো সমীকরণ লুকিয়ে থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট এক বিশাল বিজয় পেয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলে। 300 আসনের নিম্নকক্ষে তারা একাই বাগিয়ে নিয়েছে 212টি আসন, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বা মিত্র জামায়াত জোট পেয়েছে মাত্র 77টি আসন। খালি চোখে দেখলে মনে হবে এটি একটি একপেশে নির্বাচন। বিএনপি এবং জামায়াতের আসন সংখ্যার পার্থক্য আকাশ পাতাল, প্রায় 135টি আসনের ব্যবধান। যে কেউ এই ফলাফল দেখলে ভাববে আগামী 5 বছরে সংসদের ভেতরে এবং বাইরে বিএনপির একচ্ছত্র দাপট চলবে। কিন্তু দাঁড়ান, আপনি কি জানেন এই বিশাল জয়ের আড়ালে লুকিয়ে আছে এক বড় শুভঙ্করের ফাঁকি? ভোটের ফলাফলের এই চাকচিক্যের পিছনে ঘাপটি মেরে বসে আছে এক বিশাল রাজনৈতিক ট্র্যাজেডি এবং একই সাথে এক বড় চমক। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি, সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি। একটু গভীরে গিয়ে ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট ভোট পেয়েছে 46.6%, আর জামায়াত জোট পেয়েছে 43.9%। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। 2 দলের ভোটের ব্যবধান মাত্র 2.7%, অথচ এই সামান্য ভোটের পার্থক্যের কারণে বিএনপির আসন জামায়াতের চেয়ে 135টি বেশি। কিন্তু খেলার আসল মোড় ঘোরানো পর্বটি এখনও বাকি, কারণ এবার সংবিধানে যুক্ত হতে যাচ্ছে উচ্চ কক্ষ বা আপার হাউস, আর সেখানেই উল্টে যেতে বসেছে ক্ষমতার সব হিসেব নিকেশ। বিএনপি কি আসলে এককভাবে দেশ চালাতে পারবে, নাকি জামায়াতই হতে যাচ্ছে পেছনের প্রকৃত কিংমেকার? আজকের ভিডিওতে আমরা সেই জটিল গাণিতিক সমীকরণ এবং নির্বাচনী গণিতের ময়নাতদন্ত করব, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমেই বোঝা দরকার কেন নিম্নকক্ষে বা সাধারণ নির্বাচনের ফলাফলে এই বিশাল বৈষম্য তৈরি হলো। বাংলাদেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে হলো একটি আসনে যে প্রার্থী একটি ভোটও বেশি পাবেন তিনিই জয়ী হবেন। বাকি প্রার্থীদের পাওয়া হাজার হাজার বা লাখো ভোট আবর্জনার ঝুড়িতে চলে যাবে, যার কোনো মূল্য নেই। এই অদ্ভুত নিয়মের কারণেই জামায়াত জোট সারা দেশে প্রায় 44% মানুষের সমর্থন নিয়েও সংসদে কোণঠাসা হয়ে পড়েছে মাত্র 77টি আসনে, অর্থাৎ দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে সংকুচিত হয়ে গেছে। এটি গণতন্ত্রের জন্য একটি বড় ত্রুটি। কিন্তু সুখবর হলো, গণভোটের রায়ে এবার সংসদে থাকছে উচ্চকক্ষ, আর এই উচ্চকক্ষ গঠিত হবে পিআর বা সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সমানুপাতিক পদ্ধতির মজাটা হলো এখানে কোনো ভোট নষ্ট হয় না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষে 100 আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। আর এখানে জামায়াতের জন্য অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ, যা বিএনপির জন্য হতে পারে বড় মাথা ব্যথার কারণ। বিশ্লেষকরা বলছেন নিম্নকক্ষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের প্রকৃত আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামায়াত প্রায় সমান সমান শক্তির অধিকারী। আসুন এবার খাতা কলমের অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন সংখ্যা 100টি। জামায়াত জোট ভোট পেয়েছে 43.9%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী 100 আসনের মধ্যে তারা পাবে 44টি আসন। অন্যদিকে বিএনপি জোট ভোট পেয়েছে 46.6%, অর্থাৎ 100 আসনের মধ্যে তারা পাবে 47টি আসন। পার্থক্যটা খেয়াল করেছেন? নিম্নকক্ষে যেখানে 2 দলের পার্থক্য ছিল 135টি আসনের, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র 3টি আসনে। বিএনপি 47 এবং জামায়াত 44, আর বাকি প্রায় 9% ভোট যা পেয়েছে অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা, তারা পাবে বাকি 9টি আসন। এই পরিসংখ্যানে রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর। কেন?
কারণ উচ্চকক্ষে কোনো বিল বা আইন পাশ করতে হলে প্রয়োজন হয় ম্যাজিক নম্বর 51, অর্থাৎ 100 জনের মধ্যে অন্তত 51 জনের সমর্থন লাগবে। উচ্চকক্ষে বিএনপির আছে 47টি আসন, কিন্তু কোনো বিল পাশ করতে তাদের লাগবে 51টি ভোট, অর্থাৎ তাদের হাতে প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। বিএনপি চাইলে একা কোনো আইন পাশ করতে পারবে না, তাদেরকে বিল পাশ করতে হলে হয় জামায়াতের সমর্থন নিতে হবে অথবা ওই ছোট দলগুলোর 9 জন সদস্যের সমর্থন ম্যানেজ করতে হবে। নিম্নকক্ষে বিএনপির 212টি আসন নিয়ে হয়তো সংবিধান সংশোধন বা যে কোনো আইনের প্রস্তাব খুব সহজেই আনতে পারবে। সেখানে জামায়াতের 77 জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবে না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে তখনই শুরু হবে আসল খেলা। উচ্চকক্ষে বিএনপি এবং জামায়াতের শক্তি প্রায় সমান সমান, কেউ এককভাবে 51টি আসন পায়নি। যদি জামায়াত মনে করে যে বিএনপি সরকার কোনো জনস্বার্থ বিরোধী বিল এনেছে বা তাদের রাজনৈতিক স্বার্থে আঘাত লাগছে, তবে তারা ভেটো দিতে পারে বা বিরোধিতা করতে পারে। বিএনপি 47 জন সদস্য একা বিল পাশ করতে পারবে না। এখন যদি অন্যান্য দলের 9 জন সদস্য জামায়াতের সাথে হাত মেলায়, তাহলে অঙ্কটা দাঁড়াবে 53টি আসন, অর্থাৎ বিএনপি তখন উচ্চকক্ষে আটকে যাবে। এর সোজা মানে হলো আগামী সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামায়াতের সাথে সমঝোতা করতে হবে। এটি হলো গণভোটের আসল বিজয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ওই ছোট দলগুলো যাদের হাতে মাত্র 9টি আসন, তারাই কি হতে যাচ্ছে আগামী দিনের কিংমেকার? রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। এর সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে বহুদিনের পুরনো ইয়েস মিস্টার সংস্কৃতির অবসান ঘটতে যাচ্ছে। আমরা এতদিন সংসদে দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়, বিরোধী দল সংসদে চিৎকার করলেও সংখ্যার জোরে সব বিল পাশ হয়ে যায়। একে বলা হয় ব্রুট মেজরিটি বা সংখ্যার দাপট। কিন্তু উচ্চকক্ষ সেই দাপট চিরতরে বন্ধ করে দেবে। ধরুন নিম্নকক্ষে 212 ভোটের জোরে কোনো বিতর্কিত আইন পাশ করে ফেলল, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামাত এবং ছোট দলগুলো মিলে তা আটকে দিতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সাথে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই আলোচনায় যে সমঝোতা, এটাই গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই হবে। সংসদে ফিরবে যুক্তি, তর্ক ও বিতর্কের স্বর্ণযুগ। এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সনাতন নির্বাচনী পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট কতটা ত্রুটিপূর্ণ হতে পারে। মাত্র 2.7% ভোটের ব্যবধানে একটি দল 135টি অতিরিক্ত আসন পেয়ে যায়। এটা কি ন্যায় বিচার? কিন্তু উচ্চকক্ষ সেই অন্যায়ের প্রতিকার করেছে। সমানুপাতিক পদ্ধতির কারণে জামায়াত জোট তাদের 43.9% ভোটের পূর্ণ মর্যাদা ফিরে পেয়েছে। নিম্নকক্ষে 212টি আসন আসলে একটি বিভ্রম মাত্র। উচ্চকক্ষের 47 বনাম 44 হল মাঠের আসল চিত্র। জামায়াত কর্মীরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফল তাদের জন্য একটি বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। এটি প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে জামায়াত এখন বিএনপির সমান্তরাল শক্তি। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এখন আর এককভাবে বিএনপির হাতে নেই, তা ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী সরকার কি একনায়কতন্ত্রের দিকে যাবে, নাকি বাংলাদেশে একনায়কতন্ত্রের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে? উচ্চকক্ষের এই সমীকরণ নিশ্চিত করেছে যে আগামী সরকার চাইলেও স্বৈরাচারী হতে পারবে না। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান, এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।